আসসালামু আলাইকুম সবাইকে। ডিএম ফর মেডিকেল স্টুডেন্ট এন্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে সাথে আছে মোহাম্মদ সাফাত ইমন। আজকে আমাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে টেম্পোরাল জয়েন্টের পার্টস এবং এই রিলেটেড কিছু প্যাথোলজি নিয়ে, যেটা হচ্ছে আমরা খুব কমনলি ডিল করি এইচএর পেশেন্টের ক্ষেত্রে। বা কোনো ধরনের ট্রমা যদি থাকে বা অ্যাক্সিডেন্ট যদি থাকে তখন এই ধরনের প্যাথোলজিগুলো ক্রিয়েট হয়। এর আগে আমাদের বেসিক কিছু অ্যানাটমি জানা দরকার। প্রথমে আমরা দেখি আমাদের যে টিএমজি ক্যাপসুলটা আছে, টিএমজি ক্যাপসুলটা কি বলা হচ্ছে। দ্য টিএমজি ক্যাপসুল ইজ এ ফাইব্রাস কানেকটিভ টিস্যু, যেটা হচ্ছে আমাদের কি করে টেম্পোরাল যে জয়েন্ট আছে ওই জয়েন্টটাকে কি করে আবৃত করে রাখে, এবং যে জয়েন্টের ক্যাভিটিটা আছে ওইটাকে হচ্ছে এনসার্কেল করে রাখে আর্টিকুলার ডিস্ক এবং সাইনোভিয়াল মেমব্রেন। হ্যাঁ, সবগুলোকে কি করে প্রোটেক্ট করে। আমরা যদি একটু ছবি দেখার চেষ্টা করি, আমরা চিত্রে দেখতে পাচ্ছি আমাদের যে টেম্পোরাল জয়েন্ট আছে এই জয়েন্টের ভেতরে অনেকগুলো পার্টস থাকে, যে পার্টসগুলোর উপরে হচ্ছে ক্যাপসুলার আবরণীটা থাকে। মেইনলি এটা হচ্ছে আমাদের যে জয়েন্ট ক্যাভিটি, যেটাকে আমরা সুপিরিয়র সাইনোভিয়াল ক্যাভিটি, ঠিক আছে। এরপর নিচে হচ্ছে ইনফেরিয়র সাইনোভিয়াল ক্যাভিটি এবং মাঝখানে হচ্ছে কি আমার আর্টিকুলার ডিস্ক, যেটার কারণে আমাদের কি হয় টিএম যেটা মুভ করে। এরপরে ম্যান্ডিবুলার ফসা থাকে। হ্যাঁ, এই সবগুলোকে হচ্ছে এনসার্কেল করে রাখে টিএমজি ক্যাপসুলটা। এখন বলা হচ্ছে টিএমজি ক্যাপসুলের দুইটা পার্ট, একটা হচ্ছে আমাদের ফাইব্রাস ক্যাপসুল, একটা হচ্ছে আমাদের সাইনোভিয়াল মেমব্রেন বা ইনার পার্ট। হ্যাঁ, এখন আউটার যে পার্ট, এই পার্টের কাজটা কি বলা হচ্ছে, যেহেতু ফাইব্রাস ক্যাপসুল তাহলে এটা হচ্ছে আমাদের ফাইব্রাস কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি এবং এটা অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে কি টেম্পোরাল বোনের সাথে। হ্যাঁ, উপরের দিকে, আর নিচের দিকে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে ম্যান্ডিবুলার কন্ডাইলের সাথে। এবং এটার থিকনেস যদি আমরা বলি তাহলে এটার থিকনেসটা হচ্ছে এমন যাতে করে আমরা এটা কি করতে পারি, একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত নড়াচড়া করতে পারি। এবার ফাংশন হচ্ছে কি প্রোভাইডস স্টেবিলিটি, মেনটেন্স জয়েন্ট ইন্টিগ্রিটি এবং প্রিভেন্টস এক্সেসিভ মুভমেন্ট। আর ক্লিনিক্যাল ইম্পর্টমেন্ট হচ্ছে কি এটার মধ্যে অনেক সময় কি হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, যার কারণে আমাদের কি হয় টিএমজে পেইন হয় এবং মাউথ ওপেনিংটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, বা আমাদের যে স্পেস ইনফেকশন হয় অনেক সময় হচ্ছে এই জায়গার মধ্যে ছড়িয়ে যেতে পারে। এবার আমাদের যে ইনার মেমব্রেন আছে বা সাইনোভিয়াল মেমব্রেন, এটা হচ্ছে আমাদের 3 থাকে এবং এটা একটু ভাস্কুলার মেমব্রেন যেখানে ব্লাড সাপ্লাই থাকে, যেটা হচ্ছে আমাদের ফাইব্রাস ক্যাপসুলের ইনার সারফেসে থাকে। অর্থাৎ ক্যাপসুলের যে আউটার পার্ট, ওই আউটার পার্ট হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু লেয়ার। আর ভিতরের সারফেসের দিকে যে সারফেসটা হচ্ছে আমার মেইনলি আর্টিকুলার ডিস্ক কন্ডাইল এবং যে ম্যান্ডিবুলার ফসেটের সাথে হচ্ছে কি থাকে লেগে থাকে, ওই যে দিকে থাকে সাইনোভিয়াল মেমব্রেনটা। বলতেছে ইট ডাজ নট কভার দ্য আর্টিকুলার সারফেস, তাহলে আর্টিকুলার যে সারফেসটা সেটাকে কি করে না, কভার করে না। হ্যাঁ, এবং এটার দুইটা ক্যাভিটি থাকে, একটা হচ্ছে আপার এবং লোয়ার, যেটা হচ্ছে আমাদের কি হয় আর্টিকুলার ডিস্ক দ্বারা আলাদা হয়ে থাকে। এই যে আমাদের সুপিরিয়র সাইনোভিয়াল ক্যাভিটি এবং ইনফেরিয়র সাইনোভিয়াল ক্যাভিটি চিত্রের মধ্যে আছে, এটাকে বলা হচ্ছে মেইনলি সাইনোভিয়াল মেমব্রেন। এটা অ্যাটাচমেন্ট হচ্ছে কি মার্জিনস অফ আর্টিকুলার সারফেস এন্ড পেরিফেরাল বর্ডার অফ দ্য আর্টিকুলার ডিস্ক। অর্থাৎ এই যে আর্টিকুলার ডিস্কের সাথে কি করে মেইনলি এটা বন্ধন তৈরি করে বা বাউন্ড থাকে। ফাংশন হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড কি করা, সিক্রেট করা, জয়েন্টটাকে লুব্রিকেট করা এবং আর্টিকুলার যে সারফেসগুলো আছে ওটা নারিশ করা। ইম্পর্টেন্স হচ্ছে কি এই জায়গায় যদি কোনো ধরনের ইনফ্লামেশন হয় তাহলে আমাদের মেইনলি আর্থ্রাইটিস হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা হচ্ছে কি ট্রমাটিক আর্থ্রাইটিস। তাহলে এক্সাম পয়েন্টস হচ্ছে কি বলা হচ্ছে টিএমজি ক্যাপসুলের মধ্যে দুটো পার্ট থাকে, ফাইব্রাস পার্ট, একটা হচ্ছে সাইনোভিয়াল পার্ট। আর ল্যাটারাল থিকনিং অফ দ্য ফাইব্রাস ক্যাপসুল ফর্মস টেম্পোরাল লিগামেন্ট। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের যে ফাইব্রাস ক্যাপসুল এটা ল্যাটারালি থিকনিংয়ের মাধ্যমে টেম্পোরাল লিগামেন্টটা ফর্মেশন হয়। আর সাইনোভিয়াল মেমব্রেনের মধ্যে কি থাকে, ফ্লুইড থাকে। আর্টিকুলার যে ডিস্ক থাকে এটা হচ্ছে কি করে আপার এবং লোয়ার কম্পার্টমেন্টে আলটিমেটলি ভাগ হয়ে যায়, যেটা হচ্ছে সাইনোভিয়াল ক্যাভিটিকে কি করে সুপিরিয়র এবং ইনফেরিয়র দুই ভাগে ভাগ করে। এই যে আমরা যদি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের আর্টিকুলার ডিস্ক, এই যে মেনিসকাস আপার পার্ট এবং লোয়ার পার্ট সেম চিত্র মোটামুটি, জাস্ট ভিন্ন। এবং কি থাকে এই যে কার্টিলেজ, যেটা হচ্ছে ল্যাটারাল থিকনিংয়ের মাধ্যমে তৈরি হয়েছে। ঠিক আছে, এরপর ম্যান্ডিবুলার কন্ডাইলের সাথে কি করে এরা হচ্ছে একটা লিগামেন্টাল কমিউনিকেশন ক্রিয়েট করার মাধ্যমে এদের হচ্ছে কি করে মিনিমাম রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে আমার ম্যাক্সিমাম মুভমেন্ট, হ্যাঁ, এবং দুইটার মধ্যে হারমোনি মেনটেন করে। এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লিগামেন্টের সাথে আমার আর্টিকুলার ক্যাপসুলটা কেমনে এনসার্কেল করে আছে ওটা। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকুলার ক্যাপসুল যখন হচ্ছে আমাদের টিএম যেটা প্রোট্রুশন হয়েছে তখন এদের মধ্যে যে স্ট্রেস ক্রিয়েট হয়েছে স্ট্রেসটা এখানে দেখা যাচ্ছে। এবার আমরা হচ্ছে আরেকটা পার্টে চলে যাব। এবার যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পেরিক্যাপসুলার অ্যান্ড রিমোট কজেস অফ লিমিটেশন অফ ম্যান্ডিবুলার মুভমেন্ট। প্রথমে আমরা দেখি আমাদের মেইন যে কজ, মোস্ট কমন কজ সেটা হচ্ছে ইনফেকশন এবং ইনফ্লামেশন।
যদি অ্যাডজাসেন্ট টিস্যুর মধ্যে হয়ে থাকে। তাহলে বলা হচ্ছে টিএমজের আশেপাশে যদি কোনো ধরনের টিস্যু ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, যেটাকে বলা হয় রিফ্লেক্স ট্রিসমাস। এর কারণে আমার কি হয়, মাসেলগুলো ভালো মতো মুভমেন্ট করতে পারে না, লিগামেন্টের মধ্যে টান পড়ে, ফলে ট্রিসমাস হয়। মেইন ইটিওলজি হচ্ছে কি পেরিকর্নাইটিস, অন্ডোজেনিক অ্যাবসেস, ফেশিয়াল স্পেস ইনফেকশন, সেওলাইটিস এবং পেরোডাইটিস, ইয়ার ইনফেকশন। এরপরে বলা হচ্ছে প্যাথোফিজিওলজি। তাহলে মেইনলি কি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে ওই জায়গার মধ্যে। এরপর ইনফ্লামেটরি যে মেডিয়েটরগুলো আছে, পোস্টালার এবং সাইটোকাইন, এগুলো রিলিজ হওয়ার কারণে আলটিমেটলি আমাদের মাসেলটা স্পাজম করে, ফলে মাউথ ওপেনিংটা রিস্ট্রিকশন হয়ে যায়। তাহলে কি মেকানিজম হচ্ছে কি, প্রোটেক্টিভ লিমিটেশন টু প্রিভেন্ট স্প্রেড অফ ইনফেকশন। তাহলে এটা মেইনলি কেন হচ্ছে, যাতে করে আমার স্প্রেড অফ ইনফেকশনটা কমে যায়, যার কারণে মাউথ রেস্ট্রিকশন দেখা যায়। ক্লিনিক্যাল ফিচার পেইন থাকবে, সোয়েলিং থাকবে, ফিভার থাকবে, ট্রিসমাস তো কমনলি আমরা দেখতে পাবো, পাশাপাশি অনেক সময় ডিসফাজিয়াও কি দেখা যায়। আর ডেন্টাল কি সমস্যা হয়, আমার এক্সট্রাকশন করতে কষ্ট হয়ে যায়। আর সিটি এবং হচ্ছে ইমপ্রেশন মেকিং, এগুলো কি করা যায় না, সহজে করা যায় না বা রেস্ট্রিক্টেড থাকে। এরপর আমরা যদি ট্রিটমেন্ট বলি, তাহলে এক্ষেত্রে আমার কি করতে হবে, মেনলি প্রথমত রিমুভ করতে হবে কজগুলা, পাশাপাশি অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, এবং পেশেন্টের হচ্ছে কি করতে হবে, কোল্ড কম্প্রেশন বা ওয়েট কম্প্রেশন দিতে হবে, এবং ইনসিশন ড্রেনেজ করতে হবে যদি কি হয় বেশি অ্যাবসেস দেখা যায়। আউটকাম হচ্ছে কি, এটা অবশ্যই রিভার্সিবল। আর ডিলেট যদি করি, তাহলে ওটা কি হতে পারে, ফাইব্রোসিস হয়ে যেতে পারে, যার কারণে আলটিমেটলি আমাদের রেস্ট্রিক্টেড মাউথ ওপেনিংটা ক্রনিক্যালি অ্যাপিয়ার থাকতে পারে ফেসের মধ্যে। এরপর হচ্ছে ইনজুরি, ঠিক আছে। তাহলে কমন একটা কজ, ট্রমার কারণে যদি কি হয়, আমার টিএমজি রিজনটা এফেক্টেড হয়, তখন আমাদের মেকানিক এবং মাসকুলার রেস্ট্রিকশন কি হয়, তৈরি হয়। এক্ষেত্রে এটিওলজি হচ্ছে কি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, ফল হতে পারে, বা কোনো ধরনের ফিজিক্যাল অ্যাসল্ট হতে পারে, স্পোর্ট ইনজুরি হতে পারে। এবারে ফর্সেপ ডেলিভারি, এগুলোর কারণে কি হতে পারে, আমাদের ইনজুরি হতে পারে কন্ডালের নেক রিজিয়নে, অথবা হচ্ছে কি জাইগোমেটিক রিজিয়নে, ফলে ওখানে ফ্র্যাকচার হতে পারে। তাহলে প্যাথোফিজিওলজি হচ্ছে কি, ট্রমার কারণে ওখানে কি হবে, হেমাটোসিস হবে, মানে ব্লাডগুলো ওখানে যে কি হয়ে যাবে, হ্যাঁ, মানে অনেক বেশি জমে থাকবে, জমে থাকার কারণে ওখানে পেইন হবে, মাসেল স্পাজম হবে, এবং হচ্ছে আলটিমেটলি মুভমেন্টটা রেস্ট্রিক্ট হয়ে যাবে। পরবর্তীতে কি হয়, ফাইব্রোসিস হয়ে যায় বা নতুন করে বোন ফর্মেশন হয়, যেটার ফলে কি হয়, অ্যানকাইলোসিস ডেভেলপ করে। অ্যানকাইলোসিসের কারণে আমাদের কি হয়, পার্মানেন্ট বোনই চেঞ্জ হয়ে যায় টিএমএমজি জয়েন্টের মধ্যে। ফলে আমাদের মাউথ ডিভিয়েশন হয়ে যেতে পারে, ফেশিয়াল অ্যাসিমেট্রি থেকে যেতে পারে, রেস্ট্রিক্টেড মাউথ ওপেনিংটা একেবারে আজীবন থাকতে পারে। তার টাইপস বলা হচ্ছে কি, এই ধরনের দুইটা ইনজুরি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইন্ট্রাক্যাপসুলার হতে পারে, এক্সট্রাক্যাপসুলার হতে পারে, বা হচ্ছে ইউনিল্যাটারাল হতে পারে, বায়োল্যাটারালও কি হতে পারে। তাহলে পেইন হলো কি, পেইন হচ্ছে কমন ক্লিনিক্যাল ফিচার, ম্যান্ডিবুলার ডিভিয়েশন দেখা যায়, ম্যালোক্লুশন দেখা যায়, ট্রিসমাস দেখা যায়, ঠিক আছে। আর ডেন্টাল ইমপ্লিকেশনের ক্ষেত্রে অ্যানকাইলোসিস হবে, ফেশিয়াল অ্যাসিমেট্রি ডেভেলপ করবে। এবার বিভিন্ন ধরনের যা প্রসিডিউরগুলো ছিল করা যাবে না সহজে। ট্রিটমেন্ট হলো কি, প্রথমত কনজারভেটিভ, অথবা হচ্ছে কি আর্লি মোবিলাইজেশন, এবং হচ্ছে কি অ্যাগ্রেসিভ ফিজিওথেরাপি, অথবা হচ্ছে কি আমাদের স্প্রিন্টিং আমরা করে থাকতে পারি অনেক সময়, যাতে করে কি হয়, মানে এক্সপ্রেসিভ মুভমেন্ট না হয়, এবং আস্তে আস্তে ফিজিওলজিক্যাল হিলিংটা হয়ে থাকে। এরপরে আমাদের যে আদার কজ, সে কজটা হচ্ছে রেডিয়েশন আর আদার কজেস অফ ফাইব্রোসিস। তাহলে কোনো একটা পেশেন্ট যদি কি হয়, রেডিয়েশন নেই, রেডিয়েশন ইনডিউসড ফাইব্রোসিসের কারণে আমরা কি হতে পারে, ক্রনিক ট্রিসমাস ডেভেলপ করতে পারে। এক্ষেত্রে এটিওলজির ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের যদি কি থাকে, রেডিও থেরাপি নেই দীর্ঘদিন ধরে, বা যদি সার্জিক্যাল কোনো কি থাকে, স্কারিং থাকে, ওখান থেকেই আমাদের ফাইব্রোসিসটা হওয়ার চান্স থাকে। প্যাথোফিজিওলজির মধ্যে হচ্ছে মেইনলি রেডিয়েশনটা, যেটা হচ্ছে আমার ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটিটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, ফলে কোলাজেন ফর্মেশন বেশি হয়, এবং হচ্ছে মাসেলের যে ইলাস্টিসিটিটা কি কমে যায়। আর ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি, তাহলে এক্ষেত্রে আমাদের এটা আস্তে আস্তে কি হবে, সাইন্সিভিটিসগুলো প্রোগ্রেসিভ থাকবে, পেইনলেস লিমিটেশন অফ মাউথ ওপেনিং, মানে ব্যথা থাকবে না, কিন্তু আস্তে আস্তে মাউথ ওপেনিংটা কি হবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে বলা হচ্ছে স্টিফনেস থাকবে মাসেল, এবং রিডিউসড ইন্টারইনসাইজাল ডিস্টেন্স, অর্থাৎ আমাদের মাউথ ওপেনিং যে আমরা হা করি, ওই হাই ইন্টারইনসাইজাল ডিস্টেন্স সেটা কমে যাবে। টান্ডার ইমপ্লিকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের সেম প্রসিডিউরাল কি হবে, অনেক বেশি ক্রিটিক্যাল হবে, পাশাপাশি অস্টিওনেক্রোসিস ডেভেলপ করতে পারে, যেহেতু হচ্ছে পেশেন্ট কি হচ্ছে, দীর্ঘদিন ধরে রেডিওথেরাপি নিচ্ছে, এবং জেরোস্টিমা হচ্ছে একটা কি কমন কজ। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের মেইনলি হচ্ছে পেশেন্টের ফিজিওথেরাপি অবশ্যই লাগে, পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সারসাইজ মেনটেন করতে হয়, বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করতে হয়, এবং প্রিভেন্টিভ কিছু এক্সারসাইজ হচ্ছে পেশেন্টকে দিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে এ ধরনের আউটকাম থেকে পেশেন্টকে বা রোগীকে বাঁচানো যায়। এবার আমরা দেখবো ফাইব্রাস অ্যানকাইলোসিস কজটা নিয়ে। অ্যানকাইলোসিস দুই ধরনের থাকে, একটা হচ্ছে বোনি অ্যানকাইলোসিস, একটা হচ্ছে ফাইব্রাস অ্যানকাইলোসিস। হ্যাঁ, মেইনলি আমাদের প্রথমে ফাইব্রাস অ্যানকাইলোসিসটা হয়ে থাকে, পরবর্তীতে যদি আমরা এটা কান্ডিডেট রাখি, তখন সেটা বোনি অ্যানকাইলোসিস কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, এবং এটা হচ্ছে বলা হচ্ছে এক্সট্রা আর্টিকুলার ফাইব্রাস রিস্ট্রিকশন, ঠিক আছে, মানে এটা হচ্ছে আর্টিকুলার বাইরে। ফাইব্রাস টিস্যু রেস্ট্রিকশনের কারণে কি হয়, আমার টিএমজি মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়।
তাহলে ক্রনিক ইনফ্লামেশনের কারণ হতে পারে, ট্রমার কারণ হতে পারে, ইনফেকশনের কারণ হতে পারে। প্যাথোফিজিওলজি হচ্ছে কি মেইনলি এক্সেসিভ ফাইব্রাস টিস্যু কি হবে, ডিপোজিশন হবে অ্যারাউন্ড দ্য জয়েন্ট ক্যাপসুল। এই জায়গায় লেখা আছে ডিফারেন্স ফ্রম দ্য ট্রু অ্যানকাইলোসিস হচ্ছে কি এখানে আমার জয়েন্ট সারফেসটা কি হয় না, ফিউজড হয়। ঠিক আছে, আমি মোট কথা হচ্ছে একটা ফাইব্রাস টিস্যু হচ্ছে রেস্ট্রিকশন ক্রিয়েট করে, হ্যাঁ, এখানে কোনো ধরনের বোন ইনভলভমেন্ট থাকে না, বা জয়েন্ট যে আর্টিকুলার জয়েন্ট যে সারফেসটা, এই সারফেসটা ইনভলভ থাকে না। কিন্তু যখন ট্রু অ্যানকাইলোসিস বা বোন অ্যানকাইলোসিস ওখানে ক্ষেত্রে জয়েন্ট সারফেসটা কি হয়, ফিউজড হয়ে যায়। এরপর ক্লিনিক্যাল ফিচার আমার কি হবে, গ্রাজুয়াল রিডাকশন অফ দ্য মাউথ ওপেনিং অ্যান্ড মিনিমাল পেন হবে, আস্তে আস্তে ট্রিসমাস ডেভেলপ করবে, এবং বিশেষ করে পোস্টোডন্টিক আমরা বিভিন্ন ধরনের প্রসিডিউরগুলো করি এগুলো ডিফিকাল্ট হয়ে যাবে। ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি করতে হবে, পাশাপাশি আমাদের সিভিয়ার কেসের ক্ষেত্রে সার্জিক্যাল ম্যানেজমেন্টও দরকার হতে পারে। এরপর আমাদের আরেকটা কমন কজ, সেটা হচ্ছে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, যেখানে হচ্ছে মেনলি আমাদের কি হয়, ওরাল মিউকাসের মধ্যে ফাইব্রোটিক কিছু ডিসঅর্ডার ক্রিয়েট করে, যেগুলো অটোইমিউন কজ। মেনলি হয় আমাদের অ্যারাকানাট চুইং এর কারণে, টোবাকো এবং নিউট্রিশন যদি ডিফিসিয়েন্সি থাকে তখন। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমার এক্সেসিভ কোলাজেন সিনথেসিস হয়। অ্যারাকানাট বা হচ্ছে যে ব্যাটেল নাট আছে এর মধ্যে কিছু কেটিচিন কেরোজো এই ধরনের কিছু টক্সিক মেটেরিয়াল থাকে, যেগুলো হচ্ছে আমার কোলাজেন সিনথেসিসটাকে ডিস্টার্ব করে দেয়। ফলে এক্সেসিভ কোলাজেন সিনথেসিসের কারণে আমাদের কোলাজেন ব্যাকগ্রাউন্ডটা কি হয়, কমে যায়, তখন আমার ফাইব্রোসিসের পরিমাণটা বেড়ে যায়। ফলে প্রথমে আর্লি ইনফ্লামেশন দেখা যায়, পরবর্তীতে ওই জায়গার মধ্যে ফাইব্রোটিক চেঞ্জেস দেখা যায়, এবং পরবর্তীতে ট্রিসমাস ডেভেলপ করে। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে কি পেশেন্টের বার্নিং সেনসেশন থাকবে, ব্লাঞ্চিং থাকবে, এবং রেস্ট্রিক্টেড মাউথ ওপেনিং থাকবে। আর ডেন্টাল ইমপ্লিকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে ট্রিসমাস ডেন্টাল ট্রিটমেন্ট ডিফিকাল্ট হবে, এবং ক্যান্সারের কি থাকে, রিস্ক থাকে, মানে মেলিগন্যান্ট চেঞ্জেস হওয়ার চান্স থাকে। এই যে মেলিগন্যান্ট চেঞ্জেস চান্স হচ্ছে কমপক্ষে 7 to 13%। তাহলে ট্রিটমেন্ট হচ্ছে কি আমার হেবিট মানে যে কজগুলো আছে সেগুলো কি করতে হবে, রিমুভ করতে হবে, এবং পেশেন্টকে স্টেরয়েড থেরাপি দিতে হবে, হায়ারোডিস থেরাপি দিতে হবে, পাশাপাশি যদি দরকার হয় আমাদের কি করতে হবে, সার্জিক্যাল প্রসিডিউর মেনটেন করতে হবে। আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, এই যে অটোইমিউন চেঞ্জেসের কারণে ক্রনিক যে একটা ইরিটেশন হলো ওয়াল মিউকাসে, সেখানে আলটিমেটলি কিছু কিছু ফাইব্রিক চেঞ্জেস এসে যার কারণে এই জায়গাটা ব্লাঞ্চিং হয়ে আছে, এবং এই জায়গায় যখন কোনো ধরনের হট বা স্পাইসি বিভিন্ন ধরনের ফুড সংস্পর্শে আসে তখন সেখানে বার্নিং সেন্সেশন হয়, এবং আস্তে আস্তে এই ব্যান্ডটা অনেক বেশি সিভিয়ার হলে তখন মাউথ ওপেনিংটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। এবার আমরা 6 নম্বর যে কজ, সেই কজটা হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস বা স্ক্লেরোডার্মা নিয়ে বলার চেষ্টা করবো। মেনলি এটা হচ্ছে একটা কি অটোইমিউন কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার, যেটার কারণে ফাইব্রোসিসটা হয়ে থাকে। এখানেও সেম এক্সেস কোলাজেন ডিপোজিশন হচ্ছে, স্ক্রিনটা টাইট হয়ে যাবে, এবং কি হবে, পেরিওরাল ফাইব্রোসিস, মানে ওরালের মধ্যে অনেক বড় একটা এরিয়া জুড়ে ফাইব্রোসিস আমরা দেখতে পাবো। ক্লিনিক্যাল ফিচার থাকে হচ্ছে কি মাস্ক লাইক ফেস, মাইক্রোস্টোমিয়া, জেরোস্টোমিয়া। অর্থাৎ জেরোস্টোমিয়া পেশেন্টের ক্ষেত্রে যদি এই ধরনের ফিচার দেখা যায় তাহলে সেটা হচ্ছে কি আলটিমেটলি ট্রিসমাসের ডেভেলপ করতে পারে। ডেন্টাল ইমপ্লিকেশন ওইটাই, রেস্ট্রিক্টেড মাউথ ওপেনিং হবে, হাই ক্যারিজ রিস্ক হবে, যেহেতু হচ্ছে কি আমরা ওরাল হাইজিন মেনটেন করতে পারবেন। ট্রিটমেন্ট হচ্ছে কি আমাদের মাউথ স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে, এবং ডেন্টাল ফলোআপটা রেগুলার রাখতে হবে। আমরা যদি ছবি দেখি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই যে স্ক্লেরোডার্মা একটা হচ্ছে কজ, যেটা বলা হচ্ছে মাইক্রোস্টোমিয়া। তাহলে এই যে এটা হচ্ছে একটা মাইক্রোস্টোমিয়াটিক ফেস, যেখানে হচ্ছে আমাদের কি হয়, রেস্ট্রিক্টেড মাউথ ওপেনিং হয়, টাইট থিন লিপস দেখা যায়, এবং এটাকে বলা হয় মাস্ক লাইক ফেস। ম্যানেজমেন্ট হচ্ছে কি ওই যে আমাদের মাসল এক্সারসাইজ করতে হবে, মানে নিয়মিত যতটুকু পারা হচ্ছে কি করতে হবে, হা করতে হবে। ঠিক আছে, পাশাপাশি ডেন্টাল কেয়ারের জন্য আমরা স্মল টুথব্রাশ ইউজ করতে পারি, স্কিন কেয়ারের জন্য ময়শ্চারাইজার ইউজ করতে পারি, এবং যদি সিভিয়ার কেস হয় তাহলে আমাদের তখন কি পেরিওরাল সার্জারি করা লাগে। তো আছে এতটুকুই, পরবর্তীতে আমরা অন্যান্য যে কজগুলো আছে আমাদের মাস্কুলার কজ বা ইন্টারক্যাপসুলার কজ, ওগুলো আলোচনা করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।